আজকের রাতটা একেবারে জমে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যানেল। আজকে কিন্তু ব্লগটা অনেক দেরি করেই শুরু করলাম। এখন বাজে সকাল 9:30। 9:30 বাজলে কী হবে, বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি, আমি বাদে। রান্নার দিদি অনেকক্ষণ আগে এসে গেছে। আমি না, যখন রান্নার দিদি রান্না করে তখন ঘরে গিয়ে চুপ করে বসে থাকতে একদম পারি না। মনে হয় যে একটু হাতে হাতে কাজ করে দিই, তাতে একটু কাজটা তাড়াতাড়ি হবে। যেমন ঝনকের জন্য সকালবেলা আজকে একটু খাবার বানালাম। কালকে তো চিড়ে সেদ্ধ খাইয়েছি, কিন্তু চিড়ে সেদ্ধ রোজ খাওয়ালে আবার পটিটা কষে যেতে পারে। এই জন্য চিড়ে সেদ্ধ রোজ খাওয়ানো যাবে না, আর ও খুব একটা পছন্দ করে না সব খেতে। ওই জন্য একটু খিচুড়ি বানালাম। তারপরে আছেই তো ডিম সেদ্ধ করা, ছানা করা, এইসব কাজকর্ম আছেই। তার সাথে রান্নাদিদিকে একটু একটু করে হেল্প করে দিলাম, যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, উনিও তাড়াতাড়ি চলে যেতে পারবেন। আর আমার এই ঘরের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে রান্না বান্না হতেই থাকছে বেলা অবধি, ভালোও লাগে না। যদিও আজকে রাত্রিবেলা নিমন্ত্রণ আছে। আজ কিন্তু আর একদম ভুল বলছি না, আজ সত্যি শিওর নিমন্ত্রণ আছে। কালকের মতো ফ্লপ খাবো না। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজকর্ম তাড়াতাড়ি এগোচ্ছি ঠিকই, কিন্তু বাড়িতে যে দুজন আছে আমি বাদে, তারা তো কিছুতেই ঘুম থেকে উঠবে না। 9:30 বেজে গেছে, কতবার ডাকলাম জানো না, এখনও ঘুমিয়ে যাচ্ছে। গানের ক্লাসে যাবে, ভাবলাম একটু গান নিয়ে বসাবো সকালবেলা, কোথায় আর তার সুযোগ পেলাম। এখন তাড়াতাড়ি করে ব্লগটাকে শুরু করি, আর দেখতে থাকো আজকে সারাদিনে কী করি। বাড়িতে থাকলে এই ঘর গোছাতে গোছাতেই আমার সময় চলে যায়। ওই দেখো, কালকে প্রোগ্রাম করে আর অফিস করে ফিরে খাটের মধ্যে জামা কাপড় ছুঁড়ে ফেলেছে। এখন এইগুলো যদি আমি না গোছাই পড়েই থাকবে। কি অধৈর্য যে লাগে ঘরদোর অগোছালো থাকলে। এই ঝনক, হেই হেই, কি ফুসমন্ত্র দিচ্ছ ওর কানে তুমি, ফুসফুস করে? দুজন মিলে আমার বিরুদ্ধে কেমন চক্রান্ত করছে দেখছো? এই দুটোর না স্বভাব একদম একরকম। আমার মতো একটু পেলো না। আমি যে কেমন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, উঠে কাজকর্ম করি, এদের ঠিক বেলা অবধি ঘুমোতেই হবে। এই জিনিসটা আমার একদম অপছন্দের, জানো তো। ওই বেলা পর্যন্ত ঘরের মধ্যে বিছানা পড়ে থাকা, পড়ে পড়ে ঘুমোনো, এই জিনিসটা যে আমি এত অপছন্দ করি কি আর বলবো তোমাদেরকে। কিন্তু দেখো, আমার কপালে এই জুটেছে। যখন 10:10 বাজে তখনও দুটোই এক পজিশনে শুয়ে আছে। তা দেখে তো আমার মাথায় একেবারে আগুন জ্বলে উঠলো। দিলাম আচ্ছা মতো ঝাড় দুটোকে। ঝাড় শুনে তাড়াতাড়ি করে ভয়ের চোটে উঠে দেখো বাবা ছেলেকে গান করাতে বসে পড়েছে। আরে আমি ঝাড়টা দেবো না কেন? সকাল সকাল ঘুম থেকে উঠলে কত কাজ হয় বলো তো। একটু পড়তে নিয়ে বসানো যায়, একটু গান করতে নিয়ে বসানো যায়, কিন্তু এই এত দেরি করে যদি ঘুম থেকে ওঠে 10টার পরে, কখন গান করবে আর কখন পড়বে? যদিও আজকে রবিবার, কিন্তু এক্ষুনি তো গানের ক্লাসে যেতে হবে, পড়ার সময়টা আর কখন পাবে? বিকেলে তো আজকে পড়তে যাওয়াও থাকে না। তাহলে ভাবো, পুরো দিনটাই পড়ার সাথে কোনো সম্পর্ক নেই। মাথা ভর্তি করে তেল মেখে নিয়েছি, আজকে রবিবার, আজকে ছাড়া আমার শ্যাম্পু করার টাইম হয় না। রাখি যখন ঝনককে নিয়ে গানের ক্লাসে চলে যাবে, একটা ফ্রি টাইম পাবো। ওই এখন 11টা বাজে, 12টা 12:30টার সময় স্নান করতে গেলেও অসুবিধা নেই। তাই জন্য আমি আজকে ঠিক করেছি এই 4টা থেকে সব নামাবো, নামিয়ে এখন যতটা পারবো গোছাবো। আসল ব্যাপারটা হলো, যখন গরম পড়ে যায় তখন কাজের এনার্জি পাই না, মাথাটাও গরম হয়ে যায়, গরম লাগে বলে। তাই জন্য ঠান্ডা থাকতে থাকতে এটা গোছানোর দরকার, খুব দরকার। প্রচুর জিনিস আছে যেগুলো খুঁজে পাচ্ছি না, এর মধ্যে হয়তো আছে, দেখা যাক। এইটা গোছানো আমার কাছে একটা দক্ষ যজ্ঞেরই সমান। রাকেশকে যদি আমি কখনো বলি চলো দুজন মিলে এই তাকটা গুছিয়ে ফেলি, ও তো কখনোই টাইম দিতে পারবে না। তাই আমি বাধ্য হয়ে নিজেই এটাকে পরিষ্কার করার জন্য উদ্যোগ নিলাম। তারপরে ধীরে ধীরে ওকে এই কাজে ইনভলভ করলাম, বললাম এগুলো একটু ধরো তো। ব্যাস ধরলো। তারপরে যখন ওপরের তাকে উঠতে গেলাম, বললো যে না, ওপরের তাকে তুমি একদম উঠবে না, পড়ে যেতে পারো। তখন তো পুরোই একেবারে কাজে ঢুকে পড়লো। আমার আর কোনো চিন্তা থাকলো না, দুজন মিলেই গুছিয়ে নিলাম জায়গাটাকে। নিচের তাকগুলো আমি শালটে দিয়েছি, দিয়ে তুই এখানে কোথায় ঢুকছিস? বেরো বেরো বেরো, এখান থেকে ঝড়, এখান থেকে বেরো, কিন্তু ওগুলো ওগুলো নেওয়া যাবে না এখন। হু হু করতে করতে অনেক কিছু দিয়েছি ঘরে, যাও, খাটের অবস্থা দেখো, খাটের অবস্থা শুধু দেখো, এই ঘরের পুরো অবস্থা দেখো। এই যে আরেকদিন উঠেছে ওপরে তাক। এখানে কোথায় আসছো তুমি? অনেক যুদ্ধের পর আমরা ওখানটা গোছাতে পেরেছি। আর এখন কটা বাজে দেখো, 12:30টারও বেশি হয়ে গেছে। এখনও ঝনক গানের ক্লাসে যেতে পারেনি। রাকেশ আমাকে যতটা সম্ভব পেরেছে হেল্প করে দিয়েছে, তারপরে বাকিটা আমি আর গীতাদি মিলে ম্যানেজ করেছি। এবার ঝনককে নিয়ে রাকেশ চলে যাচ্ছে গানের ক্লাসে। আজ অনেকটাই দেরি হয়ে গেল। গতকাল স্নান দান সেরে তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলেছিলাম 11:15টার মধ্যে, কিন্তু আজকে কিন্তু সেই দুটোই দেখো, 2 বেজে আর একটু কাটাটা এগিয়েছে। এতক্ষণে আমি কাজকর্ম সারলাম। তবে একটা বড় কাজ হয়েছে আজকে, আলমারিটা গোছানো। এখানে রাকেশের জন্য এই জিনিসগুলো রেখে দিয়েছি, ও এসে এগুলো তুলবে। আর তোমাদেরকে একটু দেখাই আলমারিটা গোছানোর পর কতটা সুন্দর লাগছে।
এই দেওয়াল আলমারিটা থেকে সব জিনিসপত্র একেবারে উপচে পড়ছিল, কিচ্ছু ঢোকানোর জায়গা হচ্ছিল না। কিন্তু এখন দেখো কত জায়গা, এখন চাইলে এখানে বহু কিছু রাখতে পারবো। কি ভালো লাগে না ঘর গোছানোর পরে। ঝনক তো গান করতে গেলই 12:30 পর, তাই জন্য 2 বাজে এখনও ফেরেনি, স্নান হয়নি, খাওয়া হয়নি, কখন কি করবে কে জানে। রাকেশেরও আজকে খুব চাপ পড়ে গেছে, ঘুম থেকে উঠেছে ঝাড় খেয়ে আমার, তারপরে কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করেছে কাজকর্ম করাতে হেল্প করেছে বলে দেরি হয়েছে গান করতে, নাহলে এতটা দেরি হতো না। 2 বাজে কখন ফিরবে, তারপরে ওকে স্নান করাবে, তারপরে আমি খাওয়াবো, তারপরে একটু শোবে। একটু সবজি কেনার দরকার ছিল, রাকেশকে ফোন করে বলছিলাম একটু সবজি আনতে পারবে আসার সময়। তারপরে দেখলাম অনেক বেজে গেছে, সবজি নিয়ে যদি ও ফেরে আরও দেরি করবে, তাই বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা যাচ্ছিলেন, ওনার কাছ থেকে কিছু সবজি নিয়ে নিলাম। সবজি কিনতে গিয়ে একেবারে মাথায় হাত পড়েছে, ওরে বাবারে কী দাম! অবাক হয়ে গেছি। পেঁপে নিল 50 টাকা কিলো, উচ্ছে নিল 150 টাকা কিলো, লঙ্কা নিচ্ছে 200 টাকা কিলো। বাপরে বাপ, বাজার করতে গিয়ে এখন তো মানুষ একেবারে ফতুর হয়ে যাবে। কি অবস্থা! বাজারের দাম দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি, প্রচুর দাম বেড়ে গেছে, প্রচুর। এ কটা জিনিসই কিনেছি। গানের ক্লাস থেকে ফিরে কি হুজ্জুতিটা যে করলো ভাবতে পারবে না। কি হুজ্জুতি করেছে এটা তোমাদেরকে বলি। আজকে আলমারিটা গুছিয়েছি বলে অনেক খেলনা বেরিয়েছে ওখান থেকে ওর। এরকম অনেকগুলো গাড়ি ছিল ব্যাটারিতে চলে, সেই ব্যাটারিগুলো ওখানে লাগানোই ছিল, ব্যাটারি শেষ হয়ে গেছে, বের করা হয়নি। আর ব্যাটারির যে স্প্রিংগুলো ওগুলো জং পড়ে গেছে, ওকে জং পড়া স্প্রিংটা তখনই ছাড়িয়ে গাড়িটাকে চালাতে হবে। সে চিৎকার কান্না বায়না, কাঁদতে কাঁদতে প্রায় বমি করে দেবে এরকম অবস্থা। তারপরে বাবার কাছে বকা খেয়েছে, যখন বাবার কাছে বকা খাচ্ছে তখন আমার কাছে আসছে, আর যখন আমার কাছে বকা খাচ্ছে তখন বাবার কাছে যাচ্ছে। এই করতে করতে 3টে 10-15 অবধি কীর্তি করেছে। এখন 3:30 বাজে, শুয়ে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, এত টায়ার্ড ছিল। এখন ঘুমিয়ে পড়েছে, ঘুমানোর পরে যখন কথাগুলো ভাবি যখন, তখন এত হাসি পায়। এখনও এরকম করছে, এত কেঁদেছে এরকম করছে। মানে আবদারটা শুধু ভাবো, রাকেশ এটা বলেছে যে আমি এই স্প্রিংটা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে দেবো, তারপরে চলবে। আমাদের বাবা হলে তো দিত ধরে দুটো। রাকেশ ওইটাও বলেছে, তাতে হবে না, ওকে তখনই মানে একদম যখন বলেছে তখনই ওকে ঠিক করে দিতে হবে। কী হুজ্জুতিটা যে চালালো বাড়িতে, মানে মাথাটা করে গরম হয়ে গেছে ওর হুজ্জুতির চোটে। এখন একটু বিশ্রাম নেবো। সন্ধেবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আগে গাড়ির চিন্তা হয়েছে। আরও একটা অন্য গাড়ি ছিল, যেই গাড়িটা খুব একটা ঠিকমতো চলছিল না ঠিকই, কিন্তু ব্যাটারি লাগানোর পরে আলোটা জ্বলছিল, তাতেই ও খুব খুশি হয়ে গেছে। বাবার চা করছি, একটা হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, তাই জন্য সেটা ট্রাই করলাম। কী বলো তো, মশালা চা বানালাম। চায়ের মধ্যে কিচ্ছু দিইনি, দিলাম শুধু একটা করে হাজমোলার ট্যাবলেট। দারুণ লাগলো খেতে। তোমরা কি মাঝে মধ্যে এরকম মশালা টি বানিয়ে খাও? যদি না খেয়ে থাকো খেও, খুব ভালো লাগবে, হজমও হয়ে যায় তাড়াতাড়ি। আগের দিন যেহেতু আমরা অনেক রাত করে গেছি অনুষ্ঠান বাড়িতে, ওই তখন 10:30 বেজে গেছিলো। গিয়ে স্টলের সব কিছু খেয়েছি, কিন্তু আর কি মন ভরে খেতে পারিনি। এক্ষুনি তারপর খেতে বসতে হবে, তাই জন্য আমরা ভেবেছিলাম আজকে খুব তাড়াতাড়ি করে যাব, গিয়ে একেবারে স্টলে যা আছে সব একদম খেয়ে উসুল করব। কিন্তু আমাদের যা অবস্থা তাই হয়েছে। কটা বাজে দেখবে, দাঁড়াও, আমরা নাকি তাড়াতাড়ি যাবো। দেখো 9টা বাজতে 10। আর ঝনক এখন প্রত্যেক দিন এই এক খেলা শিখেছে, দেখো কাণ্ড। এইবারে তোমাদেরকে দেখাই আমার আউটফিটটা। সুচেতাদিকে তোমরা চাকদার অনেকেই চেনো। যতগুলো ড্রেস আমি সুচেতাদির থেকে নিয়েছি প্রত্যেকটাতে আমি একেবারে ফুললি স্যাটিসফাইড। ওপরের যে মিররের কাজগুলো দেখতে পাচ্ছ, ওগুলো একেবারে অরিজিনাল মিররের কাজ। খুব এটা আমার পছন্দ হয়েছিল। সেই এক্সিবিশনে যখন গেছিলাম আগের বার, এইবার না, এইবারের আগের বার যখন এক্সিবিশনে গেছিলাম তখন আমি কিনেছিলাম। শোনো, তোমার হাতে ওটা কি নিয়ে যাচ্ছ তুমি? টর্চ লাইটটা কে নিয়ে যায়? আমি ওই যে লোডশেডিং হয়ে গেলে যাতে জ্বালাতে পারি। লোডশেডিং হবে না, দে আমাকে টর্চটা দে। না আমি নেব, আমি না। দাও টর্চ দাও। দেখো টর্চ নিয়ে ও অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে, অবস্থাটা দেখো শুধু, পাগল একটা। ড্রাইভার বলে ডাকো কেন? ড্রাইভার বলে ডাকি কই, বাবা তো এখন আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আর গাড়ি যারা ড্রাইভ করে তাদেরকে কি বলে? ড্রাইভার। হ্যাঁ। ঝনকের সামনে এখন থেকে ইয়ার্কিও মারা যাবে না, ও কিন্তু ব্যাপারগুলোকে খুব সিরিয়াসলি নিয়ে নেয়, আর সেই সব নিয়ে প্রশ্নও করতে থাকে। ঝনক যে ইচ্ছে করে টর্চটা নিয়ে এসেছে সেটা তোমরা দেখলে। এখন কি বলছে জানো, ব্যাস ভুল করে টর্চ লাইটটা নিয়ে চলে এলাম। দুষ্টুমিটা শুধু ভাবো তো, তুই কি ভুল করে টর্চটা নিয়ে এসেছিস? রাত্রি 9টা নাগাদ আমরা এসে পৌঁছলাম চাকদার সম্প্রীতি মঞ্চে। গতকাল রাকেশের কিন্তু এখানে প্রোগ্রাম ছিল, আর আজ চলে এসেছে এইখানে নিমন্ত্রণ খেতে।
ঢোকার পরই একের পর এক ডেকোরেশন দেখে আমরা একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এই দেখো, ইনিই হলেন আজকে আমাদের অনুষ্ঠানের হিরো, পোস্তবাবু। তবে ওকে তো এখন ফটোতে দেখাচ্ছি, দাঁড়াও সামনাসামনি তোমাদের সাথে আলাপ করাবো। ভেতরে ঢুকেই কাদের সাথে দেখা হলো দেখো, ঝনক কি মজা পেয়েছে। আর শুধু ঝনক কেন, ওখানে যতগুলো বাচ্চা ছিল প্রত্যেকে খুব মজা পেয়েছে। গিয়েই তো ঝনক একেবারে হাই হ্যালো শুরু করে দিয়েছে। প্রথমটায় ঠিক বুঝে উঠতে পারেনি, লেজটা ধরেই টান মারছিল। ঝনক, তানভীর সাথে কথা বলো। ঝনকের এখানে এসে আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। মামান সবাই তো আনন্দ করছে। কোথায় দেখো, সব যত জটলা এখানে। এই দেখো, আমি এইরকম মানে কার্টুন দেখিনি কখনো, এই প্রথম দেখলাম। স্মিথ দারুণ অ্যারেঞ্জ করেছে। এই দেখো, এই দুটো যা করেছে না, সব বাচ্চারা এখানে ভিড় করেছে। আর বাচ্চাকে আমরাও নড়ছি না এখান থেকে, দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই দেখো, ওইখানে একটা সেলফি জোনও করা হয়েছিল, ওখানে আমরা সেলফি তুলেওছি। আর ঢুকতে না ঢুকতেই পোস্তর বাবার সাথে দেখা হয়ে গেল। যেদিকটা দেখাচ্ছি সেদিকেই দেখছি শুধু ডেকোরেশন আর ডেকোরেশন। মনে হচ্ছে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিই, কিন্তু খুব ভিড় ছিল, সহজে যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছিল না। শুধু তো পোস্তর বাবার সাথেই দেখা হলো, পোস্তর মা আর পোস্তর সাথে দেখা করতে হবে তো, তাই জন্য তাড়াতাড়ি করে ওপরে গেলাম। তবে ওপরে গিয়েই দেখলাম একটা ম্যাজিক শো হচ্ছে। ছোট বড় আমাদের সবার ম্যাজিক খুব প্রিয়। ঝনক তো ওখানে থমকে দাঁড়ালোই, তার সাথে আমিও দাঁড়িয়ে পড়লাম একটু ম্যাজিক দেখার জন্য। ম্যাজিক দেখা অনেক হলো, এবার তাড়াতাড়ি যাই, পোস্তর সাথে দেখাটা সেরে ফেলি। ও, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, ওর আরও একটা ভালো নাম আছে। ভাইয়ের সঙ্গে দেখা করবি বলে। বাবা, এই হচ্ছে আমাদের হিরো, খুব ব্যস্ত। আর এই হচ্ছে আমাদের হিরোইন। হিরোইনের ড্রেসটা একটু দেখে নাও সবাই। ও মাই গড, ওই দেখো আমাদের আজকে সেলিব্রিটি। এই বস্ত ঝনক কিন্তু আজকে একেবারে নিজের হাতে করে ভাইকে গিফটটা দিয়েছে, আর গিফট র্যাপের ওপর একটা ড্রয়িংও করে দিয়েছে। তুমি যে বললে বৃন্দা দিদি খুব দুষ্টু, ওকে বডিয়ে নিয়ে যেতে হবে। যাও না, ওদিকে যেও না কিন্তু, ওখানে উঠো না কিন্তু। ঝনকের রায় দিদি আর বৃন্দা দিদিকে ওখানে গেছিল, তোমরা তো দেখলেই। আর ওর বৃন্দা দিদিকে কে যেন একটু মারতে গেছিল, মারেনি কিন্তু, তাতেই ঝনকের রিয়াকশন দেখছো। অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া যে করবো সেটা তো নর্মাল ব্যাপার, সেটা একটা ভালো লাগেই। আর তার সাথে আরও ভালো লাগে যখন পরিচিত মানুষদের সাথে দেখা হয়, গল্প হয়, আর তার সাথে একটু আড্ডাই আর কিও হয়, সেটা তো হতেই হবে। রাকেশ যেখানে থাকবে সেখানে তো ওটা হবেই। এবারে এলাম একটু রসনা পরিতৃপ্তি করতে। বহু পরিচিত মানুষের সাথে আজ দেখা হলো। এত সুন্দর একটা সন্ধে কাটাতে পারলাম বলে পোস্তবাবুকে কিন্তু আজকে একটা বড় সড়ো থ্যাঙ্কস জানানোর দরকার। আমাদের গল্প তো চলবেই, তার সাথে চলবে খাওয়া দাওয়াও। কি করছিস তুই এখানে? এত খাস না, ক্যাভিটিস হয়ে যাবে দাঁতে। ওর এমনি পেট খারাপ হয়েছে। ইমা মুঠো মুঠো খাচ্ছে গো, হায় হায় রে। একটু চোখের থেকে আড়াল করা যায় না, এই সবে শরীর খারাপ থেকে উঠলো। যেই একটু অন্যদিকে তাকাচ্ছি তখনই এই কীর্তি করছে। এই পাশে দেখলাম কেকটাও সার্ভ করা হচ্ছে। এখানে তো প্রচুর কিছু ছিল, তার মধ্যে এই ফিশ চিজ বলটা যা ছিল না খেতে, খুবই গরম ছিল, খেয়ে রীতিমতো জিভটা পুড়ে যাচ্ছিল, আর ছিল একেবারে কুড়মুড়ে। আমরা কিন্তু তখনও মেন কোর্সে ঢুকিনি, আমরা তখনও স্টলের খাওয়াই খেয়ে যাচ্ছি। যা দেখলাম এতেই একেবারে পেট ভরেই গেল। টেস্ট করি কি ফ্লেভার দেখি। জনক ভালো কেকটা, এটা পোস্ত ভাইয়ের বার্থডে কেক, বুঝেছো? দিদি ভাইয়ের বার্থডে কেকটা তোমাকে দিইনি বলে আজকে দিলাম। দুষ্টুমি করবে না, ঠিক আছে? চেটে নাও ঠোঁটটা। যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু ডেকোরেশন আর ডেকোরেশন, চারিদিকটাই যেন ফটোজনিক। এবারে তো খাওয়া দাওয়াটা শুরু করতেই হবে, কিন্তু গিয়ে দেখলাম যে হারে ভিড়,
এখনও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আমরা ওয়েটিং লিস্টে ছিলাম। আমরা বুঝতে পারিনি তো কি হয়েছে, ঝনক কিন্তু ফাঁকতালে দৌড়ে এসে পিপির কোলে উঠে বসেছে। রায় দিদি আর বৃন্দা দিদি আছে যে কাছে। এত দুষ্টু ছেলে, বাবা মাকে কোথাও গেলে চিনতেই পারে না। এই খাওয়ার টেবিলে আমাদের কাছে আর গেলই না, এই পিপির কাছেই বসে থাকলো। এইখানে এদের ইয়ার্কির লেভেলটা কোথায় পৌঁছেছে শুধু দেখো। আমি কত ভালো আমার স্বামীকে দিচ্ছি। আমার স্বামীকে দিচ্ছি, কত ভালোবাসি। অত দরকার নেই লোক দেখানো, ভিডিও যেই করেছে আমি স্বামীকে দিচ্ছ না, খাইয়ে দাও, পারলে খাইয়ে দাও। এই সেই স্টাইলিশ শাশুড়ি মা। কয়েকদিন আগে যার ছেলের রিসেপশন পার্টিতে আমরা গেছিলাম। সব মিলিয়ে আজ অনুষ্ঠান বাড়িতে প্রচণ্ড মজা করেছি আমরা। এইবারে শুরু করলাম খাওয়া দাওয়া। প্রথমেই ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি। তারপরে ছিল বেবি নান, তার সাথে চানা মশালা। রাত্রি 11:30টার সময় সব খাচ্ছে, একটা কিচ্ছু ছাড়ছে না। তোমরা বুঝতে পারছো তো ও কেন আমার সবসময় বদনামটা করে? কেন? সবে মাত্র পুজোটা এসছে, মানে ভাবো কিছুই পড়েনি এখনো, বাদাম রেখে সব খাচ্ছে। তোমাকে ভালোবেসে দুটো দিয়ে গেছে কি পাতুরি? না না, ভালোবেসেই দিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি ওনাকে বললাম যে দাদা আমি না দুটো পাতুরি খাবো, আপনি কি এখন দিয়ে যাবেন নাকি আরেকবার আসবেন? আমি কি দুটোই দিয়ে গেলাম, আমি চাইনি। এরপরেই ছিল ভাত আর ভেটকি মাছের পাতুরি, যেটা দিয়ে খুব তৃপ্তি করে খেলাম। যদিও অনেকটা রাত হয়ে গেছিল, কিন্তু মাছ তো খেতেই হবে। বেশ কয়েক বছর পর কোনো অনুষ্ঠান বাড়িতে এসে বিরিয়ানি খেলাম। ছিল চিকেন বিরিয়ানি আর তার সাথে মাটন কষা। স্টলে থাকা আইটেম থেকে শুরু করে এই খাওয়া দাওয়া মেন কোর্সের এত আইটেম ছিল, প্রত্যেকটা আইটেমও যদি টেস্ট করি তাতেও পেট একেবারে ফুলে ঢোল। এমনিতে চাটনি আমার খুব একটা পছন্দ না, কিন্তু অনুষ্ঠান বাড়ির চাটনি আর পাঁপড়টা একদম মিস করি না। এরপরেই খেয়ে নিলাম মিষ্টি, সন্দেশ, তার সাথে হট গোলাপ জামুন আর কোল্ড আইসক্রিম। হট আর কোল্ড একেবারে মিলেমিশে গেছে। পরিচিত মানুষদেরকে দেখলে রাকেশ কিন্তু ইয়ার্কি মারতে ছাড়ে না। এইটা ওর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম। জামাইবাবু ভালো আছো? এই তাহলে দিদির বরকে কি বলবো তুমি বলো? খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম মকটেল কাউন্টারে। এটাও ছাড়া যাবে না। শেষ পাতে এখন শেষ আর পাত না, এখন শেষ হাতে। শেষ পাতে না, শেষ হাতে। এখন মকটেল কাউন্টারে বসেছে ম্যাডাম। কিচ্ছু বাদ দিইনি, এখন এ টু জেড সব। এমনকি একটা পর্যন্ত মানে যেটা বাদ ছিল সেটা আর কি এখন দিচ্ছে, না। তাই তো? কফি খাইনি, কফি খেতে ভালো লাগে না। অনুষ্ঠান বাড়িতে এসে, বাড়িতে ভালো লাগে। ঝনক এত বায়না করেছে, পিপির আইসক্রিমে দেখা লাগছে, অত মজা করছে। পিপিদের সাথে চলে গেছে। এখন 12টা বাজে, প্রায় 12টা, ওই 11:40 মতো। আমার কি বাড়িতে খাওয়ানোর কথা, যদিও খাইয়ে নিয়ে এসেছি একটু। বাড়ি গিয়ে কখন খাওয়াবো, কখন ওকে ঘুম পাড়াবো, কখন কালকে স্কুলে যাবো কিচ্ছু জানি না। কালকে আমার স্কুল আছে, ওরও স্কুল আছে, আমারও স্কুল আছে। কালকে তো স্কুলে যেতেই হবে, পরপর 4 দিন কামাই করেছে। এখন রাত 12টা বাজে, এখন মোটামুটি একটু ফাঁকা হয়েছে, শেষ ব্যাচের খাওয়া দাওয়া চলছে। খাওয়ার সময় থেকে ঝনক, রায় দিদি আর বৃন্দা দিদির কিছুতেই কাজ ছাড়া হচ্ছে না। যখন বাড়ি ফিরবে তখনও বলছে ওদের সাথেই বাড়ি ফিরবে। কিছুতেই আমাদের গাড়িতে এলো না, গেল ওদের গাড়িতেই। কি অবস্থা ভাবো তো, কি আর করা যাবে। শেষমেশ ওদের সাথেই পাঠালাম আর বললাম যে আমাদের বাড়িতে গিয়ে দাঁড়াতে, ওইখান থেকে ঝনককে নিয়ে নেব। ঝনককে সবসময় ভয় দেখাই পাগলা বুড়ো পাগলা বুড়ো, আজ এই পাগলটাই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এই পাগলা বুড়োর ভয় দেখিয়ে ঝনককে আজকে পিপির গাড়ির থেকে নামিয়ে আমাদের বাড়িতে ঢোকাতে আমরা সক্ষম হয়েছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট।